হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজেশ 360 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে জিলেটের 2012 সালের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিও শুরুর আগে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড টার্ন অন দ্য বেল নোটিফিকেশন ফর মোর আপডেট। তো ভিডিওটা একটু লেন্দি হবে, আমি প্রতিটা প্রশ্ন ডিটেলে আলোচনা করব, তো ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। তো চলো প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। স্পেসিফাই দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এখানে বলেছি সবথেকে কোনটা সঠিক অপশান বেছে নাও। Secondary memory is used to speed up the interaction with CPU. No, this is not the appropriate. Second option পড়া যাক। Secondary memory is a non-volatile storage. এটা সঠিক, কারণ সেকেন্ডারি মেমোরি নন ভোলাটাইল স্টোরেজ অর্থাৎ স্টোরেজ ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। এখানে প্রাইমারি মেমোরি কোনটা এবং সেকেন্ডারি মেমোরি কোনটা তার একটা উদাহরণ ছোট করে দিয়েছি আমি, তোমরা চাইলে ভিডিওটা পজ করে পড়তে পারো। আমি দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। সাপোজ সাইজ অফ র্যাম ইজ 1024 বাইটস ইফ T1 and T2 are the times to access first and last location of the RAM respectively, then এখানে বলেছে একটা র্যাম আছে, সেটা 1024 বাইটসের অর্থাৎ 1024 ইন্টু 8 8192 বিটস অর্থাৎ 0 থেকে 8191 পর্যন্ত আছে র্যাম লোকেশন। এবার 0 পজিশান বলেছে T1 টাইমে অ্যাক্সেস হয়, আর 8191 পজিশান T2 সময় অ্যাক্সেস হয়। এবার নিশ্চয়ই T1টা অবশ্যই কম টাইমে অ্যাক্সেস হবে যতক্ষণ না T2 টাইমে অ্যাক্সেস হবে, তাহলে অবশ্যই T1 লেস দ্যান T2। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা যথেষ্ট ইম্পর্টেন্ট এবং ভালোভাবে শোনার চেষ্টা করো। এখানে লেখা আছে কনসিডার 4-bit sign 2's complement representation where MSB denotes the sign and 1000 represents. তো এটা করতে গেলে তোমাদের আগে জানতে হবে যে MSB কাকে বলে। যখন কোনো বাইনারি ডিজিট লেখা থাকে, ধরো এখানে যেরকম লেখা আছে 1000, এই 1000 একদম লেফট সাইডের যে বিটটা থাকে সেটাকে বলা হয় সাইন বিট, এবং সাইন বিটের আগের বিটটাকে বলা হয় MSB মোস্ট সিগনিফিকেন্ট বিট। এবার এখানে কি বলেছে দেখো, সাইন বিট অলওয়েজ সেই বাইনারি ডিজিটের ডেসিমেল ভ্যালুর সাইন নির্ধারণ করে, অর্থাৎ এর ভ্যালু যদি ধরে নিলাম আমি 15, এই বাইনারিটার ভ্যালু 15, এবার সেটা প্লাস হবে কি মাইনাস হবে সেটা সাইন বিট নির্ধারণ করে। অর্থাৎ একদম লেফট সাইডের যে বিটটা আছে সেটা যদি 1 হয় তাহলে তার ডেসিমেল ভ্যালু হবে হচ্ছে মাইনাসে, 0 হলে পজিটিভ হয়। এবার এখানে কিন্তু সেটা বলেনি, এখানে বলেছে টুস কমপ্লিমেন্টে হোয়ার MSB ডিনোটস দ্য সাইন, অর্থাৎ এই যে সাইন বিটের আগের বিটটা এটা বলেছে সাইন ডিনোট করছে। অর্থাৎ যদি এটা সাইন ডিনোট করে, অর্থাৎ MSB যদি সাইন ডিনোট করে, এখানে কি আছে MSB 0, এই 1000 বাইনারি ডিজিটটা MSB 0, অর্থাৎ সংখ্যাটা কি পজিটিভ প্লাস। এইবার আমি যদি সংখ্যাটা জানতে চাই যে কি, ওকে, যদি জানতে চাই কি সংখ্যাটা, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখো, যদি এটা যেহেতু পজিটিভ সেহেতু করতে হলো না, যেহেতু পজিটিভ জাস্ট এই সংখ্যাটাকে জাস্ট তোমরা বাইনারি থেকে ডেসিমেলে নিয়ে যাবে, তাহলেই অ্যান্সার পেয়ে যাবে। কিন্তু যদি সাইন বিট রিপ্রেজেন্ট করতো, যদি সাইন রিপ্রেজেন্ট করতো MSBর বদলে এখানে, তাহলে কিন্তু আমাদের এই সংখ্যাটা মাইনাসে হতো। অর্থাৎ দেখো সাইন বিট কিন্তু +1 আছে, সাইন বিট কিন্তু এখানে 1 আছে। তো যাই হোক, তো যদি মাইনাসে হতো তাহলে কীভাবে করতে হতো সেটা আমি এখানে নিচে দেখিয়েছি ছোটো করে, 1000 লিখেছি, এটাকে ফ্লিপ করেছি। এটা অ্যাকচুয়ালি কী করছি তোমাদের বলে রাখি, আমি টুস কমপ্লিমেন্ট থেকে বাইনারিতে নিয়ে যাচ্ছি এবং সেখান থেকে আমি ডেসিমেলে সেই সংখ্যাটা জানার চেষ্টা করব। দেখো 1000, সেখান থেকে আমি ফ্লিপ করেছি, অর্থাৎ 1-এর জায়গায় 0, 0-এর জায়গায় 1 লিখেছি, তারপরে তার সাথে 1 যোগ করেছি, যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। কীভাবে করব, 1 2 4 8 আমরা জানি, 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2 এবং 2 to the power 3 পরপর লেখার পর তার ভ্যালুগুলোর নিচে আমরা 0001 বসিয়ে দেবো।
এবং 0 যেখানে আছে সেই সংখ্যাগুলোকে আমরা স্কিপ করব এবং যেখানে 1 আছে সেই সংখ্যাটাকে নেব। তো এখানে দেখো 1 আছে 8-এর কাছে, তো 8 হচ্ছে এর ডেসিমেল ভ্যালু। এবার +8 কেন হলো? কারণ এখানে বলেছে এটা -8 হতে পারতো যদি বলতো যে সাইন বিট রিপ্রেজেন্ট দ্য সাইন অফ দিস 4 বিট কমপ্লিমেন্টের। তার মানে কি, যদি এই বাইনারি নাম্বারটার সাইন রিপ্রেজেন্ট করতো তাহলে কিন্তু -8 হতো। যেহেতু এমএসবি ডিনোট করছে সাইন, অর্থাৎ এইটা সাইন বিটের আগের নোটটা, সাইন বিটের আগের ডিজিটটা, তাই এটা প্লাস, কারণ এখানে 0 আছে। 2's কমপ্লিমেন্টে 0 মানে তোমার বোঝায় হচ্ছে পজিটিভ, আর 1 মানে বোঝায় নেগেটিভ। আশা করি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ কমেন্টে জানিও। আমি একটা সেপারেট ভিডিও বানাবো যে 2's কমপ্লিমেন্ট থেকে সাইন বিট থেকে কিভাবে আমরা বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করতে হয় সেই সম্বন্ধে ভিডিও। আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। স্পেসিফাই দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। হার্ড ডিস্ক ইজ আউটপুট ডিভাইস, অপশন বি হার্ড ডিস্ক ইজ অ্যান ইনপুট ডিভাইস। দেখো, হার্ড ডিস্ক কিন্তু অ্যাকচুয়ালি ইনপুট ডিভাইসও নয়, আউটপুট ডিভাইসও না। হার্ড ডিস্ক হলো স্টোরেজ ডিভাইস। তো এখানে নাইদার এ নর বি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন একটু ডিফিকাল্ট আছে, একটু টাইম লাগবে। এখানে বলেছে 110, একটা বাইনারি সংখ্যা লেখা আছে, বাইনারি ডিজিট লেখা আছে, যেটার জিজ্ঞাসা করেছে যে অক্টাল ভ্যালুর সাথে মিলবে নাকি হেক্সাডেসিমেল ভ্যালুর সাথে মিলবে। এবার বাইনারি থেকে অক্টালে আমি প্রথম নিয়ে গেছি আর হেক্সাতে নিয়ে গেছি। অক্টালে নিয়ে যাওয়ার জন্য এই যে বাইনারি সংখ্যাটা আছে আমরা 3টে করে বিট ধরেছি। দেখো, লেফট সাইড থেকে না গিয়ে রাইট সাইড থেকে 000, 010, 101 আর 100। এই লাস্টে 00 দুটো আমি লাগিয়েছি, তার কারণ হচ্ছে 3টে বিট করার জন্যে। এবার বাঁ দিকে 0 লাগালে তোমরা জানো যে বাইনারিতে কোনো পরিবর্তন হয় না। তো যাই হোক, এখানে আমি 3টে করে আমি বিট নিয়ে নিলাম। নিয়ে এবার ইন্ডিভিজুয়ালি এই 3টে বিটকে আমি ডেসিমেলে কনভার্ট করেছি। দেখো, 0 থেকে যদি ডেসিমেলে আনি 0ই হয়, 010কে 2 হয় ডেসিমেলে। এটা যে 010 কীভাবে 2 হলো যদি তোমরা বুঝতে না পারো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আমি একটা সেপারেট ভিডিও বানাবো যে বাইনারি টু ডেসিমেল আর ডেসিমেল টু বাইনারি কীভাবে কনভার্ট করতে হয় সংখ্যা। তো 101 5 আর 1001, তাহলে টোটাল ভ্যালু কত হচ্ছে অক্টালে 1520। তার মানে কি অক্টালের সাথে মিলছে না, অপশান এও না। হেক্সাতে দেখি মেলে কিনা। তো হেক্সাতে করতে গেলে 4টে করে সংখ্যা নিতে হয়, অর্থাৎ এই বাইনারি ডিজিটটাকে আমি 4টে করে সংখ্যায় ভেঙে নেবো। রাইট সাইড থেকে 4টে 0, তারপরে 1010, তারপরে 1100। এই 00টা লাগিয়েছি কারণ 4টে সংখ্যা পাওয়ার জন্যে। লেফট সাইডে সংখ্যার পাশে যদি আমি 00 লাগাই বাইনারিতে কোনো চেঞ্জেস হয় না। তো এখান থেকে আমি আবার এটিকে ডেসিমেলে কনভার্ট করেছি। 101কে 5, 1100কে 3, 350, 350। এখানেও কিন্তু মিলছে না অপশান বি এর সাথে, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, নাইদার এ নর বি। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। ইন ডস ফরম্যাট অ্যাট্রিব কমেন্টস আর, এখানে বলেছে ডসেতে ফরম্যাট এবং অ্যাট্রিব কমেন্টের কাজ কি। তো আগে আমরা একটু জেনে নিই যে অ্যাট্রিব কমেন্ট কি। অ্যাট্রিব কমেন্ট কি কাজ করে? সেটস অর ডিসপ্লে রিড অনলি আর্কিভ সিস্টেম অ্যান্ড হিডেন অ্যাট্রিবিউটস অফ এ ফাইল অর ডাইরেক্টরি। সোজা বাংলায় বলতে গেলে কোনো ফাইল যেটা রিড অনলি কি আর্কাইভ কি হিডেন থাকবে সেই ফাইলের, সেটা অ্যাট্রিব নির্ধারণ করে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। আর ফরম্যাট হচ্ছে, আর হ্যাঁ, অ্যাট্রিব হচ্ছে এক্সটার্নাল কমেন্ট ডসে, আর ফরম্যাটও এক্সটার্নাল কমেন্ট। এবার ফরম্যাটের কাজটা কি? ফরম্যাট এ ডিস্ক টু অ্যাকসেপ্ট ডস ফাইল, অর্থাৎ ডিস্ককে ফরম্যাট করা হচ্ছে ফরম্যাট কমেন্টের কাজ ডসেতে। তাহলে দুটোই এক্সটার্নাল কমেন্ট, অপশান বি বোথ এক্সটার্নাল কমেন্ট ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, স্পেসিফাই দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন ইন ডস। হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট এ ডাইরেক্টরি। তো এখানে বলেছে দেখো, সিঙ্গেল ডট আছে অপশান এতে আর অপশান বিতে ডবল ডট আছে। এই দুটোর মধ্যে কোনটা রিপ্রেজেন্ট করছে ডিরেক্টরিকে ডসেতে? ডস বলতে ডিস্ক অপারেটিং সিস্টেম। তো
তো এখানে দেখো আমি একটা ছোটো নোট লিখেছি, সেটা পড়লেই তোমরা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। এটাই তার অ্যান্সার। তো আমি পড়ে দিচ্ছি, সিঙ্গেল ডট স্ট্যান্ড ফর কারেন্ট ডাইরেক্টরি অ্যান্ড ডবল ডটস মিন প্যারেন্ট ডাইরেক্টরি। সিমিলারলি এই যেখানে একটা সাইন আছে, স্ট্যান্ড ফর হোম ডিরেক্টরি। তার মানে এখানে সিঙ্গেল ডট আর ডবল ডট কিন্তু ডিরেক্টরিকেই রিপ্রেজেন্ট করছে, বাট একটা রিপ্রেজেন্ট করছে তোমার কারেন্ট ডাইরেক্টরিকে, আর ডবল ডট রিপ্রেজেন্ট করছে প্যারেন্ট ডাইরেক্টরিকে। অর্থাৎ বোথ এ অ্যান্ড বি রিপ্রেজেন্ট দ্য ডাইরেক্টরি। অর্থাৎ সিঙ্গেল ডট এবং ডবল ডট দুটোই কিন্তু ডিরেক্টরিকেই রিপ্রেজেন্ট করছে। তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কামিং টু দ্য কোশ্চেন নাম্বার 28 কোশ্চেন ইজ ফ্রম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমি ডাটাবেস ম্যানেজমেন্ট সম্বন্ধে বিশেষ কিছু জানি না, তাই আমি কোশ্চেনটা স্কিপ করেছি। তোমাদের মধ্যে যারা এই ভিডিওটি দেখছো তারা যদি জেনে থাকো এই কোশ্চেনের অ্যান্সার, প্লিজ কমেন্টে জানিও। আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। কনসিডার দ্য ফলোয়িং সি কোড। তো এখানে একটা সি কোড লেখা আছে, সেই সি কোডের অ্যান্সার কী হবে, অর্থাৎ আউটপুট কী বেরোবে সেটাই এখানে জানতে চেয়েছে। তো সি কোডে কী লেখা আছে আগে পড়ে নেওয়া যাক। ইনক্লুড stdio.h, তারপরে মেন ফাংশন আছে, মেন ভয়েড, সেই মেন ফাংশনের ভিতরে প্যারেন্থিসিসের মধ্যে এক্স অ্যাসাইন -1 যেটা ইন্টিজার টাইপ, আর ইন্ট ওয়াই লেখা আছে, অর্থাৎ ওয়াই ভ্যারিয়েবল নিয়েছি ইন্টিজার টাইপ। তারপরে কন্ডিশনাল অপারেটর আছে, ইফ ওয়াই অ্যাসাইন এক্স, প্রিন্ট এফ ইয়েস, এলস প্রিন্ট এফ নো, রিটার্ন 0। তো এখানে বলতে চাইছে যে যদি ইফ স্টেটমেন্টে, তোমাদের এখানে ব্যাপারটা বলে রাখি, ইফ স্টেটমেন্টে যদি এই যে ওয়াই অ্যাসাইন এক্স যদি এই স্টেটমেন্টটা ট্রু হয় তাহলে প্রিন্ট হবে ইয়েস, আর যদি এটা ফলস হয় তাহলে প্রিন্ট হয় নো। অর্থাৎ এলসের যেটা লেখা আছে সেটা প্রিন্ট হয় ফলস হলে, আর যদি ট্রু হয় তাহলে ইফের পাশে যেটা লেখা আছে প্রিন্ট এফ ইয়েস, এটা প্রিন্ট হয়। এখানে প্রিন্ট হয় বলতে কম্পিউটার আউটপুট দেয়া বোঝায়। তো যাই হোক, তো দেখে নেওয়া যাক এটা ট্রু কি ফলস। ইন্ট এক্স অ্যাসাইন -1 আর ইন্ট ওয়াই ইজ এ ভ্যারিয়েবল। তো এখানে দেখো ইফেতে আমি ওয়াই অ্যাসাইন এক্স করেছি, অর্থাৎ ওয়াইতে এক্সের ভ্যালু অ্যাসাইন করেছি, যেটার ভ্যালু হচ্ছে -1। এখানে যে কোনো 0 বাদে যে কোনো ভ্যালু ট্রু বোঝায়, তার মানে প্রিন্ট হবে ইয়েস। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 29। এখানে দেখো প্রোগ্রামটা আমি তোমাদের জন্য লিখেছি, তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখতে পারো। আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখো এখানে এই প্রোগ্রামটা পড়ার আগে আমি তোমাদের এর অ্যান্সারটা বলে দিই। অপশান সি, দ্য প্রোগ্রাম গিভস রাইজ টু কম্পাইলেশন এরর। তো এখানে অনেক রকমের এরর থাকতে পারে, অনেক রকমভাবে এরর আসতে পারে। তো আমার চোখে যেটা পড়েছে সেটা হচ্ছে এখানে একটা কমার মিসিং আছে। এই প্রিন্ট এফের পরে এই যে %s তারপরে কমা দিয়ে সি লিখতে হয়, এখানে একটা সিনট্যাক্স এরর আছে। তো তার জন্য কিন্তু কম্পাইলেশনে এরর আসবে প্রোগ্রামটায় যখন রান করানো হবে। তো এখানে আরও অন্যান্য এরর থাকতে পারে, বাট আমার এটাই চোখে পড়েছে এবং কম্পাইলেশন এরর হবে প্রথমেই, অপশন সি আমি বলে দিলাম। তো নেক্সট প্রশ্নে আমি চলে যাচ্ছি। কনসিডার এ অ্যান্ড এ। দেখো এখানে দুটো এ বলেছে, একটা সিঙ্গেল কোটের মধ্যে একটা ডবল কোটের মধ্যে, আর 2 কনস্ট্যান্ট ইন সি প্রোগ্রাম। নাও স্পেসিফাই দ্য কারেক্ট অপশান। তো এখানে ডবল কোটেশান আর সিঙ্গেল কোটেশানের গল্প আছে। তো এই গল্পটা কি আমি তোমাদের একটু অল্প ভাষায় বলি। তো সিঙ্গেল কোট দিয়ে আমরা ক্যারেক্টার লিখি, ক্যারেক্টার কনস্ট্যান্টকে আমরা সিঙ্গেল কোটেশানে ডিনোট করি সি প্রোগ্রামিংয়ে, অনলি সি। আর ডবল কোটেশানে আমরা স্ট্রিংকে ডিনোট করি। স্ট্রিং বলতে অনেকগুলো একসাথে ক্যারেক্টারকে স্ট্রিং বলে। এবার সিঙ্গেল ক্যারেক্টারকেও স্ট্রিং হিসেবে গণ্য করা যায় যদি আমরা সেই সিঙ্গেল ক্যারেক্টারের মাথাতেও ডবল কোটেশান দিয়ে থাকি। কিন্তু একটা সিঙ্গেল ক্যারেক্টারকে যদি আমরা ডবল কোটেশানে লিখি, একটা সিঙ্গেল ক্যারেক্টারকে যদি আমরা সিঙ্গেল কোটেশানে লিখি, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আর সিঙ্গেল কোটেশানের মধ্যে যে ক্যারেক্টারটা আছে সেটা হচ্ছে ক্যারেক্টার কনস্ট্যান্ট, আর ডবল কোটেশানের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রিং কনস্ট্যান্ট। তো দুটো কনস্ট্যান্ট আলাদা। তাহলে যে অপশান বিতে যেটা লেখা আছে বোথ আর ক্যারেক্টার কনস্ট্যান্ট, এটা কিন্তু ফলস হয়ে গেল। এর পরের ব্যাপার, যেটা ক্যারেক্টার কনস্ট্যান্ট সেটা যে জায়গা নেবে, মেমোরি লোকেশন নেবে সিঙ্গেল ক্যারেক্টার যেটা সিঙ্গেল কোটে আছে, আর যেটা সিঙ্গেল ক্যারেক্টার বা ডবল কোটেশনে আছে সেটা কিন্তু জায়গা বেশি নেবে। কারণ আমরা জানি যে স্ট্রিং লেখার পর, স্ট্রিং এন্ড হওয়ার পর তারপরে একটা নাল ক্যারেক্টার থাকে,
যেটা সেই স্ট্রিংয়ের টার্মিনেশন ঘোষণা করে, অর্থাৎ এই যে এটা স্ট্রিংয়ের শেষ পয়েন্ট সেটা বোঝাতে কাজ করে এবং সেটা একটা জায়গা নেয়। তো অবশ্যই দুটো কিন্তু সাইজ আলাদা হয়ে যাবে। এখানে স্ট্রিংয়ের সাইজ বড় হবে সিঙ্গেল ক্যারেক্টার হওয়া সত্ত্বেও, অর্থাৎ ডবল কোটেশনে যেটা আছে সেটা সাইজ বড় হবে সিঙ্গেল কোটে যেটা আছে তার থেকে। তার মানে অপশন এও কিন্তু রাইট নয়, বোথ আর সেম সাইজ কিন্তু নয়। তো বোথ আর সেম সাইজ কিন্তু নয়, তো এখানে অপশান হবে তার মানে কি অপশান ডি, বোথ অপশান এ অ্যান্ড বি আর ফলস। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এখানে একটা সি প্রোগ্রামিং আছে, সি প্রোগ্রামিংটা আমি একটু পড়ছি। ইনক্লুড stdio.h হেডার ফাইল, তারপরে লেখা আছে মেন ফাংশন, তার অন্তর্গত প্যারান্থিসিসে এক্স অ্যাসাইন 5 ইন্টিজার টাইপ, অর্থাৎ এক্স আমরা একটা নিয়েছি ভ্যারিয়েবল যেটা ইন্টিজার টাইপ এবং সেই ভ্যারিয়েবলে 5 কনস্ট্যান্ট রেখেছি, আর একটা ভ্যারিয়েবল নিয়েছি ইন্টিজার টাইপ ওয়াই। তারপরে আমরা ওয়াই অ্যাসাইন, এখানে প্লাস প্লাস এক্স লেখা আছে, এটা অ্যাকচুয়ালি একটা ইউনারি অপারেটর। এই যে প্লাস প্লাস এক্স বা এক্স প্লাস প্লাস, যেখানেই তোমরা ডবল প্লাস দেখবে কোনো সংখ্যা কোনো ভ্যারিয়েবলের পরে, এই কথার অর্থ হচ্ছে সেই ভ্যারিয়েবল বা সেই সংখ্যাকে এক বাড়িয়ে দেওয়া। অর্থাৎ যদি এক্সকে ধরে নাও 5 আছে, এখানে এখানে তো এক্স 5, তো 5-এর পাশে প্লাস প্লাস লেখা আছে মানে 5 হবে 6। তো এরকম ওয়াইয়ের প্লাসে যদি প্লাস প্লাস লেখা থাকতো তাহলে হতো ওয়াই যদি ভ্যালু যদি 2 হতো তাহলে ওয়াইয়ের ভ্যালু 3 হতো, এরকম ব্যাপার। তো এখানে ওয়াই অ্যাসাইন প্লাস প্লাস এক্স লেখা আছে এবং বলেছে এক্স আর ওয়াইকে প্রিন্ট করতে। দেখো প্রিন্ট %d। এবার %d ব্যবহার করা হয় হচ্ছে যখন আমরা ইন্টিজার নিয়ে কাজ করি তখন %d লিখতে হয়, তাই জন্য এখানে %d লেখা আছে। তো এক্স কমা ওয়াই লেখা আছে, অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের ভ্যালু আউটপুট চাইছি আমরা। তো এখানে আমাদের এক্স এবং ওয়াই কী পরিবর্তন হচ্ছে আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে। তার আগে বলে রাখি এই যে প্লাস প্লাস, এই যে ইজ ইকুয়াল টু, এগুলো সব অপারেটর সি প্রোগ্রামিংয়ে। তো এই যে ইকুয়াল টুটাকে বলা হয় অ্যাসাইন অপারেটর, আর এই প্লাস প্লাসকে বলা হয় ইউনারি অপারেটর। ইনক্রিমেন্ট অপারেটর অ্যাকচুয়ালি ইউনারি, অর্থাৎ সিঙ্গেল অপারেন্ট দিয়ে কাজ করে যায়, কোনো প্রবলেম নেই। তো যাই হোক, তো এখানে এই প্লাস প্লাসটা এক্সের লেফট সাইডে লেখা আছে এবং কিন্তু রাইট সাইডেও লেখা যায়। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। যদি এক্সের লেফট সাইডে প্লাস প্লাস অপারেটর থাকে তাহলে জানবে এই অপারেন্টের, অর্থাৎ এই অপারেটরের কাজ প্রথমে হবে, অর্থাৎ আগে এক্স 1 বাড়বে, তারপর ওয়াইতে অ্যাসাইন হবে ভ্যালুটা। যদি প্লাস প্লাসটা রাইট সাইডে থাকতো তাহলে আগে এক্স এর ভ্যালু ওয়াইয়ে অ্যাসাইন হতো, তারপর এক্স 1 বাড়তো। বোঝা গেল? যদি এক্স এর লেফট এবং রাইট সাইডের মধ্যে বহুত ডিফারেন্স আছে এই প্লাস প্লাস লেখা, একটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট, একটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট। যদি এক্স এর রাইট সাইডে থাকে তাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট, আর এক্স এর লেফট সাইডে থাকা মানে হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট অপারেটরের ভ্যালু অ্যাসাইন অপারেটরের থেকে বেশি, কিন্তু পোস্ট ইনক্রিমেন্ট অপারেটরের ভ্যালু অ্যাসাইন অপারেটরের থেকেও কম। তাই যার প্রেসিডেন্স ভ্যালু কম হবে সে পরে কাজ করবে। এখানে সি প্রোগ্রামিংয়ে এটাই রুলস, অর্থাৎ এই অবস্থায় এখানে যে প্রোগ্রামটা লেখা আছে সেটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, অর্থাৎ আগে ইনক্রিমেন্ট হবে তারপরে সেই ভ্যালুটা ওয়াই অ্যাসাইন হবে। অর্থাৎ 5 হবে 6 এবং সেই 6 ওয়াই অ্যাসাইন হবে, অর্থাৎ এক্সের ভ্যালুও 6 হয়ে গেল, ওয়াইয়ের ভ্যালুও 6 হয়ে গেল। অতএব যদি এক্স আর ওয়াইকে আমরা প্রিন্ট করাই অর্থাৎ আউটপুট চাই, তাহলে এক্স আর ওয়াই ভ্যালু হবে 6 আর 6। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 32। তো আমি এখানে এই প্রোগ্রামটা রান করেছি, তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখতে পারো। দেখো এখানে অ্যান্সার এসছে 6 আউটপুট এসছে। তো আমি পরের কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো এখানে একটা যথেষ্ট বড় প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামে দেখো ইনক্লুড stdio হেডার ফাইল, তারপরে মেন ফাংশন নেওয়া আছে, তার ভিতরে ফ্লোট পয়েন্ট নেওয়া আছে। ফ্লোট পয়েন্ট দেখো এস অ্যাসাইন 0.0, তো পয়েন্ট ভ্যালু ফ্লোটে আমরা অ্যাসাইন করতে পারি। তারপরে ইন্ট টি নেওয়া আছে ভ্যারিয়েবল, আর আই নেওয়া আছে। তারপরে আই এর ভ্যালু 1, দেখো আই অ্যাসাইন 1 লেখা আছে, তার মানে আই এর ভ্যালু 1। এরপরে একটা লুপ আছে while i <= 4,
এবং সেই লুপের ভেতরে এস অ্যাসাইন এস প্লাস 2/1 লেখা আছে, সরি 2/1 না 2/i লেখা আছে। তারপরে টি অ্যাসাইন এস লেখা আছে। তারপরে প্রিন্টে %d টিকে প্রিন্ট করতে বলেছে। তো আমি একটা জিনিস আগে থেকে তোমাদের বলে রাখি, যদি ধরো এই যে ফ্লোট এস অ্যাসাইন 0.0 আছে, তো এখানে হোয়াইল লুপে যখন আই এর ভ্যালু 1 হবে, তো হোয়াইল লুপের কাজ হচ্ছে এই যে হোয়াইল লুপের ব্র্যাকেটে যে লেখা আছে i <= 4, এইখানে ভ্যালুটা যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণ হোয়াইল লুপ চলবে। অর্থাৎ হোয়াইলের ভিতরে লেখা যে প্রোগ্রামটি বা যে লাইনটি বারবার রান হবে যতক্ষণ না হোয়াইলের ব্র্যাকেটে লেখা এই স্টেটমেন্টটা ফলস হয়ে যাচ্ছে। কিভাবে ফলস হবে? ধরো i এর ভ্যালু এখানে 5 হলো, তাহলে 5 <= 4 এই কথাটা কি সত্যি? অবশ্যই না, মিথ্যে। সুতরাং তখন এই হোয়াইল লুপটা এক্সিট করে যাবে এবং প্রিন্টের কাছে চলে আসবে প্রোগ্রাম, এবং প্রোগ্রামটার টি এর ভ্যালু প্রিন্ট করবে। এইবার যদি এই i এর ভ্যালু ট্রু থাকে তাহলে স্টেটমেন্টটা পড়া হবে, এবং যদি আবারও ট্রু থাকে আবারও পড়া হবে স্টেটমেন্টটা। ততক্ষণ না স্টেটমেন্টটা ফলস হচ্ছে ততক্ষণ এই স্টেটমেন্টটা চলবে। আশা করি তোমরা বুঝতে পারলে হোয়াইল লুপের কাজ। এখানে দেখা যাক কি হচ্ছে। প্রথমে এস এর ভ্যালু ইনিশিয়ালি 0.0 ছিল, তো এস প্লাস 2/1 লেখা আছে। তো প্রথমে লেখা দেখি যে হোয়াইলের ভেতরে কি প্রোগ্রাম রান হচ্ছে। তো হোয়াইল যখন 1 বসবে, 1 <= 4, তো i এর ভ্যালু যখন 1 হবে তখন হোয়াইল লুপটা ট্রু হবে এবং স্টেটমেন্টটা চলবে এবং ভিতরে প্রোগ্রাম চলবে। তো ভিতরে প্রোগ্রাম কীভাবে চলবে আমরা দেখে নিই। দেখো এস অ্যাসাইন এস প্লাস 2/i, দেখো এখানে দেখো প্লাস আর ভাগ এবং = অর্থাৎ অ্যাসাইন 3খানা অপারেটর আছে। এবার কোনটা প্রথমে কাজ করবে সেটা আমাদের জেনে নেওয়া উচিত। ভাগের প্রেসিডেন্সি প্লাসের থেকে বেশি, এখানে সবার থেকে বেশি, অর্থাৎ ভাগ প্রথমে হবে, তারপর যোগ হবে, তারপরে সেই ভ্যালু এসেতে অ্যাসাইন হবে। তাহলে প্রথম 2কে যদি আমরা i দিয়ে ভাগ করি, i এর ভ্যালু ইনিশিয়ালি কত ছিল? 1 ছিল, তাহলে 2/1 অর্থাৎ 2 থাকছে, প্লাস এস, এস কত ছিল? 0.0, তাহলে 0.0 প্লাস 2 তাহলে 2.0 হলো, এবং সেই ভ্যালু এসেতে অ্যাসাইন হলো। এবার 2 প্লাস 0.0 কী করে 2.0 হয়ে গেল সেটা তোমরা আশা করি বুঝতে পারছো, কারণ আমি এখানে ফ্লোট পয়েন্ট নিয়েছি এস, তাহলে এসেতে আমি পয়েন্ট ভ্যালু রাখতে পারি, সেই জন্যে 0.0 সাথে 2 যোগ করাতে 2.0 হয়ে গেল এবং সেটা এসেতে অ্যাসাইন হলো। তারপরে দেখো টি অ্যাসাইন এস লেখা আছে, অর্থাৎ এসের ভ্যালু এবার টিতে যাবে, কিন্তু টি দেখো এখানে ইন টি নিয়েছিলাম আমরা, ইন টি অর্থাৎ ইন্টিজার, তার মানে এ পয়েন্টের পরে ভ্যালুটা নেবেই না। যখন এস ভ্যালু অর্থাৎ ফ্লোট ভ্যালু ইন্টিজারের কোনো ভ্যারিয়েবলে স্টোর হবে তখন কিন্তু সে পয়েন্ট ভ্যালুটাকে ছেড়ে দেবে। ইন্টিজার পূর্ণ সংখ্যা বোঝায়, অর্থাৎ এস যখন বেরোলো 2.0 সে কিন্তু আর 2.0 থাকবে না, যখন টিতে যাবে তাহলে কিন্তু 2 হয়ে যাবে, অর্থাৎ টি এর ভ্যালু 2। তো আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে 2 প্রিন্ট হবে, কিন্তু এখানে নান অফ দিস অ্যান্সার হবে। কেন হবে দেখো, এখানে হোয়াইল লুপের কোনো এন্ট্রি আছে বাট এক্সিট পয়েন্ট নেই, অর্থাৎ আয়ের ভ্যালু কোনোভাবে এখানে ইনক্রিমেন্ট করা হচ্ছে না, অর্থাৎ আয়ের ভ্যালু প্রতিবারেই ট্রু থাকবে। অর্থাৎ যখন হোয়াইল লুপ চলবে আয়ের ভ্যালু ইনিশিয়ালি 1 বসে এই হোয়াইল লুপের ভেতরে স্টেটমেন্টটা চলবে। তারপরে যখন আবার ব্যাকে হোয়াইল লুপ চেক হবে যে স্টেটমেন্টটা ট্রু এখনও আছে কি না, তখনও আয়ের ভ্যালু 1ই থাকবে, অর্থাৎ ইনফিনিটি লুপ টাইপের হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু কোনোটাই প্রিন্ট হবে না, এই লুপটা অনন্তকাল চলতে থাকবে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, নান অফ দিস। তো কামিং টু দ্য কোশ্চেন নাম্বার 34, consecutive value differs in only one bit if the number are represent in, তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, গ্রে কোড। তো গ্রে কোডে একটা বিটের চেঞ্জের জন্য পুরো নাম্বারের ভ্যালুই চেঞ্জ হয়ে যায়। দেখো গ্রে কোডে আমি কিছু উদাহরণ দিয়েছি, 000, তারপরে গ্রে কোড হচ্ছে 001, আর তারপরে হচ্ছে 011, তারপরে দেখো 010, জাস্ট একটা করে বাইনারি ডিজিট চেঞ্জ হচ্ছে, একটা করে যারা 01 চেঞ্জ হলেই তার ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। কনসিডার দ্য স্টেটমেন্ট ইন কেস অফ অ্যারে, এলিমেন্ট আর হোমোজিনিয়াস
এলিমেন্টস অকুপাইড কন্টিজিয়াসলি মেমোরি লোকেশন অ্যান্ড নাম্বার অফ দ্য ভ্যালু ইজ স্টোর বাই সিঙ্গেল নেম। তো এখানে বলতে চাইছি যে কোন অপশানটা রাইট। তো প্রথম স্টেটমেন্ট আমরা পড়ি এলিমেন্ট আর হোমোজিনিয়াস। এখানে হোমোজিনিয়াস বলতে বোঝাচ্ছে, দেখো অ্যারে তোমাদের প্রথমে আগে জেনে নিতে হবে যে অ্যারে কি। একগুচ্ছ ভেরিয়েবলকে আমরা একটা সিঙ্গেল নামে ডিনোট করে সেই ভেরিয়েবলগুলোকে আমরা নিতে পারি। যেমন দেখো এখানে আমি নিয়েছি ইন্ট এক্স, থার্ড ব্র্যাকেটে 5 লেখা আছে, এবং ইজ ইকুয়াল টু দিয়ে আমি অ্যাসাইন দিয়ে লিখেছি সেকেন্ড ব্র্যাকেটে 96510, 5টা ভ্যালু লিখেছি। এই 5টা ভ্যালু কিন্তু এক্সে আছে, এটা একটা অ্যারে একসাথে নেওয়া, এদের আলাদা করে কোনো নাম নেই। এই যে আমি এখানে দেখো ব্লক এঁকেছি 0 1 2 3 4, এগুলো হচ্ছে ওই ব্লকের নাম, এই ভ্যালুগুলোর নাম নয়, অর্থাৎ 9-এর নাম 0 নয়, এই 0 পজিশানে আছে, এগুলো পজিশান ভ্যালু। এই যে ব্লকের উপরে যেগুলো লেখা আছে এগুলো হচ্ছে পজিশান ভ্যালু। তারপরে দেখো এখানে হোমোজিনিয়াস বলতে কী বোঝাচ্ছে, দেখো ইন্ট এক্স লেখা আছে, অর্থাৎ এইখানে এই অ্যারের প্রত্যেকটা ভ্যালু কিন্তু ইন্টিজার হতে হবে। দেখো এখানে কোনো পয়েন্ট ভ্যালু নেই, প্রত্যেকটা ভ্যালু কিন্তু ইন্টিজার, তাই এটা হোমোজিনিয়াস। তার মানে অপশান 1 কিন্তু ঠিক বলছে। তো অপশান 2 কী বলছে, এলিমেন্টস অকুপাইড কন্টিজিয়াস মেমোরি লোকেশান। এখানে বলতে চাইছে পর মেমোরি লোকেশানগুলো অ্যাসাইন হয়, সেটাই আমি এখানে ব্লকের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। 0 থেকে শুরু হয় কাউন্ট করা, 0 থেকে 4, এখানে 5টা সংখ্যা আছে, তো 0 থেকে 4 তার মানে টোটাল 5টা 0 থেকে কাউন্ট হয়। তো 9 থাকবে 0 পজিশানে, 1 পজিশানে থাকবে হচ্ছে 6, তো এইভাবে 4 নম্বর পজিশানে থাকবে লাস্ট সংখ্যা 0। তো দেখো পর অ্যালাউড হচ্ছে, মানে এমন নয় যে 9 0তে অ্যাসাইন হওয়ার পর 6 2 নম্বরেতে অ্যাসাইন হয়ে গেল, পর অ্যাসাইন হবে। 9 যদি 0 পজিশানে অ্যাসাইন হয়, 6 1 নম্বর পজিশানে অ্যাসাইন হবে, মানে পর হবে। অর্থাৎ এলিমেন্টস অকুপাইড কন্টিজিয়াসলি মেমোরি লোকেশন। না, অপশান 2ও কিন্তু রাইট। অপশান 3, নাম্বার অফ ভ্যালুজ ইজ স্টোরড বাই এ সিঙ্গেল নেম। আগেই বলেছি যে ইন্ট এক্স থার্ড ব্র্যাকেটে 5, এই সিঙ্গেল নেমের দ্বারা আমরা 5খানার মতো ভ্যালু আমরা রাখতে পারছি। 5খানা কেন, যত খুশি রাখা যায়। এখানে যদি 30ও লেখা থাকতো তাহলে আমি এখানে 30টা ভ্যালু স্টোর করতে পারতাম। তার মানে 3 নম্বর কথাটাও সত্যি, নাম্বার অফ ভ্যালুজ ইজ স্টোর বাই সিঙ্গেল নেম। তাহলে এখানে দেখো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। স্টেটমেন্ট 1 2 and 3 আর অল ভ্যালিড। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইজ। তো উইন্ডোজ অপারেটিং সিস্টেম অবশ্যই মাল্টিটাস্কিং, একসাথে আমরা অনেকগুলো কাজ করতে পারি। আর মাল্টি প্রোগ্রামিং, অবশ্যই অনেক প্রোগ্রাম আমরা একসাথে ইনস্টল করে রাখতে পারি, গুগল ক্রোম, ইউটিউব, গেমস, বিভিন্ন রকম ব্রাউজার, প্লাস বিভিন্ন রকম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার, এনিথিং। তো অপশান এ এবং অপশান বি দুটোই রাইট, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোথ এ অ্যান্ড বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, টু অ্যাক্সেস ডাটা ফ্রম ডিস্ক দ্য মোস্ট ক্রুশিয়াল ইজ। তো এখানে মোস্ট যেটা আমার রাইট অ্যান্সার মনে হচ্ছে সিক টাইম, একটু কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সিক টাইম। এবার দেখো এখানে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জিনিস ক্রুশিয়াল হয়। কীরকম, এখানে দেখো আমি একটা নোট লিখেছি, অ্যাকচুয়ালি ইটস ডিপেন্ড অন হোয়াট ইউ আর প্ল্যানিং টু ডু উইথ স্টোরেজ। তুমি স্টোরেজ ড্রাইভের সাথে তুমি কী করতে চাইছো তার ওপর কোনটা মোস্ট ক্রুশিয়াল হবে সেটা ডিপেন্ড করে। যেমন যদি তুমি ক্যাশ ড্রাইভার হিসেবে ইউজ করো, তোমার ড্রাইভারকে ক্যাশ ড্রাইভার হিসেবে ইউজ করো, তাহলে ল্যাটেন্সি এবং সিক টাইম হচ্ছে বহুত ইম্পর্ট্যান্ট। তো যত কম হয় তত ভালো। ট্রান্সফার রেট অ্যাভারেজ হলেও চলবে। কিন্তু যদি আমি ডিস্ক ড্রাইভকে বা হার্ড ডিস্ক ড্রাইভকে, যে কোনো ড্রাইভকেই বলো, যদি আমি ব্যাকআপ হিসেবে ইউজ করি, তাহলে ল্যাটেন্সি আর সিক টাইম ম্যাটার করে না, ট্রান্সফার রেটটা ম্যাটার করে। তো এখানে যেটা মনে হচ্ছে টু অ্যাক্সেস ডাটা ফ্রম ডিস্ক, তো এখানে ডাটাকে অ্যাক্সেস করতে চাইছে, তার মানে এখানে খোঁজার চেষ্টা করছে ডাটাকে ডিস্কে। তো সিক টাইমই বোঝায় সেটা, যে কোনো ডাটাকে কোনো ডিস্ক ড্রাইভে খুঁজতে যতক্ষণ সময় লাগে তাকে বলা হয় সিক টাইম। তো আমার মেবি মনে হচ্ছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সিক টাইম। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 37। নেক্সট কোশ্চেন, ইউনিক্স অপারেটিং সিস্টেম ইজ। দেখো ইউনিক্স অপারেটিং সিস্টেম হচ্ছে মাল্টি ইউজার, টাইম শেয়ারিং এবং মাল্টিটাস্কিং, এই তিনটেই বোঝায়। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অল অফ দ্য অ্যাবাভ। তো ইউনিক্স অপারেটিং সিস্টেম টাইম শেয়ারিং, অর্থাৎ একসাথে অনেকজন একসাথে কাজ করতে পারে একটা অপারেটিং সিস্টেমে একই সাথে মেন সার্ভার থেকে। অপশান সি মাল্টিটাস্কিং,
অনেক টাস্ক একসাথে করা যায়, এবং অপশান এ মাল্টি ইউজার, অনেক ইউজার ব্যবহার করতে পারে, তো কোনো প্রবলেম নেই। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অল অফ দি অ্যাবভ। নেক্সট কোশ্চেন নাম্বার 39, দ্য প্রোগ্রাম দ্যাট ইন্টারাক্টস উইথ কর্নেল ইজ। তো এখানে প্রশ্ন রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ, সেল। এবার কর্নেল কি আমাদের একটু জেনে নিতে হবে, তো আমি পড়ছি, দেখো, দ্য কর্নেল ইজ দ্য এসেন্সিয়াল সেন্টার অফ এ কম্পিউটার অপারেটিং সিস্টেম। It is the core that provide basic services for all other parts of the OS. It is the main layer between the OS and hardware, and it help with process and memory management, file system, device control and networking. A kernel is often contrast with a shell, which is the outermost part of an OS that interacts with user commands. Kernel and shell are terms used more frequently in Unix or Linux, যে কোনো অপারেটিং সিস্টেম, বাট IBM মেন ফ্রেম অর মাইক্রোসফট কম্পিউটারের বা মাইক্রোসফট উইন্ডোজের বেশি ব্যবহৃত হয় না সেল বা কর্নেল, যে কোনো দুটো শব্দ। তো এখানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, সেল। এবার এখানে তোমরা ডায়াগ্রামটা দেখতে পারো যে সেল, কর্নেল এগুলো কীভাবে একটার সাথে যুক্ত, CPU এর সাথে, অ্যাপ্লিকেশনের সাথে। দেখো এখানে কর্নেল লেআউট ড্র করা আছে, তোমরা ভিডিওটা পজ করে চাইলে দেখতে পারো। তো আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, এবং আজকের লাস্ট প্রশ্ন, স্পেসিফাই দ্য ইনকারেক্ট নেটওয়ার্ক টোপোলজি অ্যামং দ্য ফলোয়িং। তো এখানে বলেছে কোনটা ইনকারেক্ট নেটওয়ার্ক টোপোলজি, অর্থাৎ কোনটা নেটওয়ার্ক টোপোলজি নয়। দেখো ট্রি টাইপের হতে পারে নেটওয়ার্ক, দেখো এখানে আমি ড্র করেছি। মেশ টাইপ হতে পারে, স্টার টাইপের হতে পারে, রিং টাইপের হতে পারে, বাস টাইপের হতে পারে। তাহলে ট্রি, মেশ, স্টার, এই তিনটেই কিন্তু টোপোলজি নেটওয়ার্ক, এবং তিনটেই কারেক্ট। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, নান অফ দি অ্যাবভ। প্রত্যেকটাই কারেক্ট টোপোলজি, অর্থাৎ কোনো ইনকারেক্ট টোপোলজি নেই। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, নান অফ দি অ্যাবভ। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও কেমন লাগলো তোমরা জানিও কমেন্টে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে লাইক দিতে ভুলো না, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ভিডিও শেষ করার আগে বলতে চাই, কম্পিউটার অ্যাপ্লিকেশানে 2019 থেকে 2014 পর্যন্ত যত কোশ্চেন আছে যা প্রিভিয়াস ইয়ারে পড়েছিল পরীক্ষায়, সেগুলো আমি সব সলভ করিয়েছি। তোমরা চাইলে সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে, তোমরা অবশ্যই দেখো। কম্পিউটার অ্যাপ্লিকেশান ছাড়াও ইঞ্জিনিয়ারিং, মেকানিক্স এবং ইলেকট্রিক্যাল টেকনোলজিরও অ্যান্সার আমি করিয়েছি, তারও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আজকের মতো বাই।